অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? তোমাদের এখন থেকে অ্যাভোগাড্রো প্রকল্পটা পড়িয়ে নিলাম। তোমাদের ক্লাস 9-এ খুব একটা বেশি নেই, 10-এ গিয়ে আছে একই জিনিস আবার। তো যেগুলো যা মনে রাখতে পারবো, কিছু প্রমাণ আছে সেগুলো আমরা ক্লাস 10-এ গিয়ে করবো, আপাতত একটু দেখে যাবে। ফার্স্ট, নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া যে কোনো মৌলিক গ্যাস দ্বিপরমাণু। মৌলিক গ্যাস মানে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে দুটো করে পরমাণু নিয়ে একটা অণু গঠিত। দ্বিপরমাণুক হবে একটা, মানে এদের পারমাণবিকতা হচ্ছে 2। পারমাণবিকতা হচ্ছে 2। নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া যে কোনো মৌলিক গ্যাস দ্বিপরমাণু। 2 নম্বর, প্রমাণ চাপ ও উষ্ণতায়, মানে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে প্রমাণ চাপ কাকে বলে তোমরা জানো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ, মানে 76 সেমি চাপ। প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 মোল পরিমাণ পদার্থের আয়তন সমান 22.4 লিটার। 3 নম্বর, প্রত্যেকটা ভালো করে খেয়াল রাখতে হবে। 1 মোল পরিমাণ পদার্থের যে আয়তন হবে সেটা হবে তার কত, 22.4 লিটার, বা সিসিতে করলে 22,400 ঘন সেমি বা সিসি, কিউবিক সেন্টিমিটার। 3 নম্বর, কোন গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। কোন গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। 2 নম্বর 3 নম্বর এগুলো প্রত্যেকটাই আমরা, আচ্ছা বাষ্প ঘনত্ব কাকে বলে একটু ছোট করে বলে দিই, আমাদের আপাতত না লাগলেও শিখে রাখতে হবে। বাষ্প ঘনত্বকে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয়। বাষ্প ঘনত্ব মানে কোন নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর বাই সমায়তন হাইড্রোজেন গ্যাসের দুটো ভরের অনুপাত বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কি শিখে গেলাম, এই দুটো অনুপাতকে বলে। 4 নম্বর, তাহলে এখানে সম্পর্ক হলো আণবিক গুরুত্ব m আর বাষ্প ঘনত্ব d, তাহলে কি হলো m = 2d। 3 নম্বরের গাণিতিক রূপ, 3 নম্বর সূত্রের গাণিতিক রূপ হলো m = 2d। 4 নম্বর, গ্যাসের প্রমাণ ঘনত্ব মানে ভর বাই আয়তন, গ্রাম পার লিটার বা গ্রাম পার সিসি, প্রমাণ ঘনত্ব সমান d যদি বলি 0.089 ইনটু বাষ্প ঘনত্ব। আমরা এই সূত্রের প্রমাণগুলো 2, 3, 4 প্রত্যেকটাই প্রমাণ আমরা ক্লাস 10-এ গিয়ে করব, এখন থেকে জেনে রাখতে হবে। তো এগুলো অ্যাভোগাড্রো প্রকল্প গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রধানত খাটে।
এই যে সূত্রগুলো, এটা মনে রাখবে, এটা একটা সীমাবদ্ধতা বলা যায়। তো প্রধানত এইগুলোই আমরা শিখলাম, বাষ্প ঘনত্বের সম্পর্ক। আচ্ছা, 5 নম্বর, 1 মোল পরিমাণ পদার্থের ভর সমান হচ্ছে আণবিক ভর। আণবিক ভরে গ্রামে প্রকাশিত মান। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম সমান হচ্ছে 1 মোল। তো 5-এরটা আর 2-এরটা খুব কাজে লাগবে আমাদের। দুটো পয়েন্ট ভালো করে খেয়াল রাখবেন। তো মোল শিখলাম কি, যত পরিমাণে পদার্থের যত পরিমাণে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক প্রাথমিক কণিকা থাকবে সেটা হলো 1 মোল। 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা হলো মোলার আয়তন, এটাই বলা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন, ঠিক আছে, মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। আর মোলার ভর হচ্ছে 1 মোলের যে ভর হবে তাকে বলা হচ্ছে মোলার ভর। মোলার ভর, ওকে। তো এই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলো। এরপর চলে আসি আমাদের অঙ্ক করতে গেলে মোলের ধারণার বেশিরভাগই অঙ্ক। তো অঙ্ক করতে গেলে আমাদের 3টে পয়েন্ট মাথায় রাখতে হবে, তাহলে সব অঙ্ক করা যাবে, বেশি পয়েন্ট দরকার নেই। আমি লিখলাম এখানে 1 মোল পরিমাণ পদার্থ, 1 মোল। 1 মোল পরিমাণ পদার্থ এক মোলের আয়তন এসটিপি তে 22.4 লিটার। অঙ্কের কাছে রাখবে, মোলার আয়তন 22.4 লিটার। 1 মোলের ভর হচ্ছে আণবিক ভর। 1 মোলের ভর হচ্ছে আণবিক ভর। 1 মোলে অণুর সংখ্যা, যতগুলো অণু থাকবে অণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 10 টু দি পাওয়ার 23। 4 নম্বর, পরমাণুর সংখ্যা বার করতে গেলে অণুর সংখ্যাকে গুণ একটি অণুতে পরমাণুর সংখ্যা। যতগুলি একটি অণুতে তাহলে মোল সংক্রান্ত সমস্যা সমাধান করতে হলে আমাদের এই 4টে জিনিস খেয়াল রাখতে হবে। 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। 1 মোলের ভর হচ্ছে আণবিক ভর, কোন এককে? গ্রামে হবে, গ্রামে। 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোলে পরমাণুর সংখ্যা হচ্ছে অণুর সংখ্যাকে একটা পরমাণুতে, একটা অণুতে কতগুলো পরমাণু আছে সেটা দিয়ে গুণ করে দিতে হবে। আর 5 নম্বর, মোল সমান, কোন মোল বার করতে গেলে
ভর বাই আণবিক ভর। এইটা ভাগ করে দিলে মোল পরিমাণ কত মোল আছে সেটা বার করতে গেলে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে, তবেই আমরা মোলটা ক্যালকুলেট করতে পারবো। এই কটা টপিক যে ভালো করে খেয়াল রাখতে পারবে তার কোনো অঙ্কে সমস্যা হওয়া উচিত নয়, ঠিক আছে? তো এরপর কয়েকটা তোমাদের কাজ দিয়ে দিই, তোমরা এখন আগে ক্লিয়ার করবে তবেই অঙ্ক করতে পারবে। কটা কাজ? আণবিক গুরুত্ব নির্ণয়। আমরা কতগুলো আণবিক গুরুত্ব নির্ণয় করব কি করে সেটা আমরা শিখে নেব। তো আণবিক গুরুত্ব নির্ণয় করতে গেলে আমাদের আগে পারমাণবিক গুরুত্বের মান লাগবে কটা? পারমাণবিক ভর কতগুলো দেওয়া আছে? জাস্ট এক্সাম্পল, ক্লোরিন 35.5, ফসফরাস 31, সালফার 32, পটাশিয়াম 39, অক্সিজেন 16, নাইট্রোজেন 14, এগুলো তোমরা মনে রাখবে। হাইড্রোজেন 1, এগুলো কয়েকটা আমি লিখে দিলাম। ক্যালসিয়াম 40, কার্বন 12। তোমরা এই কটা পারমাণবিক গুরুত্ব একটু মুখস্থ করে ফেলবে, বেশি কটাই লাগে, খুব বেশি এছাড়া লাগে না। তো আমরা এবার পারমাণবিক গুরুত্ব নির্ণয় করছি। তো তার জন্য কতগুলো পারমাণবিক গুরুত্ব আমি তোমাদের লিখে দিলাম। তো যেমন এক্সাম্পল আসি, বললাম ধরো 1 নম্বর চুনা পাথর, CaCO3, মানগুলো বসিয়ে দেবো। ক্যালসিয়াম 40 এর একটা দেখিয়ে দিই, ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 করে 3 টা 48, মানে 100। ওকে, তাহলে ক্যালসিয়াম পারমাণবিকের আণবিক গুরুত্ব হলো 100। আণবিক গুরুত্ব আমরা নির্ণয় করছি, তাহলে আমি 2 নম্বর আমি একটা লিখে দিলাম। কয়েকটা ক্যালসিয়াম ফসফেট, সংকেত লিখে দেবো না, তোমরা নিজেরা করবে। সালফিউরিক অ্যাসিড 4 নম্বর পটাশিয়াম ক্লোরেট 5 নম্বর নাইট্রিক অ্যাসিড 6 নম্বর হাইড্রোজেন সালফাইড 7 নম্বর জল 8 নম্বর কার্বন ডাই অক্সাইড 9 নম্বর ইথিলিন, ইথিলিনটা লিখে দিলাম C2H4। 10 নম্বর ভিজিবল ইথিলিন, তার বললাম অ্যাসিটিক অ্যাসিড লিখে দিলাম CH3COOH। ঠিক আছে, তো তোমরা এইগুলো বাড়িতে আণবিক গুরুত্বগুলো
একটা দিয়ে দিই 11 এখানে হচ্ছে 11 নম্বর কার্বন ডাইঅক্সাইড জল হয়ে গেছে হাইড্রোজেন সালফাইড দিয়ে দিয়েছি acetyl nickel CH4 phosphorus penta oxide সঙ্গে লিখব না নিজেরা করবে ফসফরাস আর দুটো দিয়ে দিই পেন্টা অক্সাইড ফসফরাস দিয়ে হলে ফসফরিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইড ঠিক আছে তো এইগুলো তোমরা আণবিক গুরুত্ব গুলো বার করার চেষ্টা করবে তারপরে আমরা পরের দিনে মোলের যে অঙ্কগুলো আছে যে অঙ্ক তোমাদের করাবো যতটা দিলাম আর মোলের সংক্রান্ত যে পয়েন্টগুলো বলেছি 5টা 6টা পয়েন্ট এই পয়েন্টগুলো খেয়াল রাখবে আর টোটালটা ভালো করে দেখে নেবে আজকে অবধি থাকবে